হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচারের গত ক্লাসে আমরা বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন অনুরূপ পরমাণুর এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির রাশিমালা, এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি সমীকরণে যে ঋণাত্মক চিহ্ন হয় তার তাৎপর্য, তরঙ্গ সংখ্যা সম্পর্কিত রিডবার্গ সমীকরণ, রিডবার্গ সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব কিভাবে নির্ণয় করতে হয় এবং এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এবং তার সাহায্যে কিভাবে এনতম কক্ষপথে আবর্তনশীল একটি ইলেকট্রনের পূর্ণ আবর্তনে সৃষ্ট তরঙ্গের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এই নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে আমরা বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কিভাবে সৃষ্ট হয় এবং তাতে কী এবং সেই হাইড্রোজেন পরমাণুর যে বিভিন্ন সিরিজ হয়, বর্ণালীতে যে বিভিন্ন সিরিজ থাকে সেগুলোর নাম কীরকম, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হতে পারে সেই নিয়ে আমরা ব্যাখ্যা করব। তো দেখো, আগেই আমরা বোর তত্ত্বের স্বীকার্য থেকে পেয়েছি যে সাধারণ অবস্থায় কোনো পরমাণুর বা হাইড্রোজেন পরমাণু তুমি যদি ধরো, সেই পরমাণুর ইলেকট্রন তথা পরমাণু কিন্তু সুস্থিত হয়। অর্থাৎ সাধারণ অবস্থায় কোনো পরমাণুই যখন কোনো একটা নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে থাকে তখন সে কোনোরূপ শক্তির শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ সেটাকে কী বলা হয়, আমরা পড়েছি, সেগুলোকে বলা হয় স্টেশনারি স্টেট। ইলেকট্রনটাকে বলা হয় স্টেশনারি ইলেকট্রন, অর্থাৎ এটাকে অনেক সময় গ্রাউন্ড স্টেটও বলা হয়। কিন্তু যদি ওই পরমাণুটাকে আমরা বাইরের থেকে উত্তেজিত করি, কীভাবে উত্তেজিত করব না, বাইরে থেকে কোনো এনার্জি যদি আমরা সাপ্লাই করি, বা এনার্জি মানে সেটা হিট হতে পারে বা আলোক হতে পারে, সেই এনার্জি যদি দিয়ে আমরা কোনো একটা পরমাণুকে উত্তেজিত করি, তখন সেই পরমাণুটা এবং তার সাথে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোও কিন্তু উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে কি হয়, তারা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়। অর্থাৎ নিম্নতর শক্তিসম্পন্ন কোনো কক্ষ থেকে উচ্চতর শক্তিসম্পন্ন কোনো কক্ষে সেটা চলে যায়। যেমন দেখো, আমি এখানে বলেছি যে ধরো কে কক্ষের একটা ইলেকট্রন, মানে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকে, তাহলে সেটা কোথায় থাকবে, কে কক্ষে থাকবে। তাহলে কে কক্ষের ইলেকট্রনটাকে যদি আমরা ওই বাইরের থেকে কোনো এনার্জি সাপ্লাই করি বা উত্তপ্ত করি, অর্থাৎ বা আলোক দ্বারা উত্তপ্ত করি, এই সকল শক্তির সাহায্যে যদি আমরা কে কক্ষের ইলেকট্রনটাকে যদি আমরা এক্সাইটেড করি, উত্তেজিত করি, তাহলে কি হবে না, সেটা কে কক্ষপথ থেকে উচ্চতর শক্তিসম্পন্ন কক্ষপথ কোনগুলো, কে এর পরে কী আছে, এল, এম, এন, ও, এগুলো, এই কে থেকে তাহলে এল, এম, এন ইত্যাদিতে চলে যেতে পারে। সুতরাং এবার ধরো, যখন তুমি এক্সপেরিমেন্ট করছো তখন তো আর একটা পরমাণু নিয়ে করা যাবে না, কিছু পরিমাণ তুমি হাইড্রোজেন গ্যাস নেবে, একটা পরিমাণ, সে 1 গ্রাম হোক, 2 গ্রাম হোক, বা যদি আয়তনে ধরো, যে বলবে স্যার গ্যাস, তাহলে আপনি গ্রাম বলছেন কেন, ঠিক আছে, তুমি যদি একটা নির্দিষ্ট একদম 1 মিলিলিটার নিলে, 2 মিলিলিটার নিলে, কিছু পরিমাণ নিলে, ঠিক আছে, তাহলে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস নিয়ে তুমি এক্সপেরিমেন্টটা করবে। সে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যে কিন্তু অসংখ্য পরমাণু থাকে, কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত। যদি তুমি ধরো যে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, অ্যাকচুয়ালি 1.008, 1 যদি ধরো, তার মধ্যে কতগুলো পরমাণু থাকে না, অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23। তাহলে অল্প পরিমাণ হাইড্রোজেনের মধ্যেও কিন্তু অসংখ্য পরিমাণ পরমাণু থাকে। সেই জন্য আমি বলেছি, দেখো এই তলায় আন্ডারলাইন করার পিছনে একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে অল্প পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যে অবস্থিত ভিন্ন ভিন্ন পরমাণুর ইলেকট্রনগুলি, মানে অসংখ্য ইলেকট্রন থাকে, তো তারা কিন্তু সবাই যে সমপরিমাণ শক্তি শোষণ করবে তা নয়, ভিন্ন 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 পরিমাণ তারা শক্তি কিন্তু শোষণ করবে। তাহলে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি যারা তারা অ্যাবজর্ব যদি ভিন্ন ভিন্ন পরিমাণে করে, তাহলে তারা বিভিন্ন শক্তি স্তরে উন্নীত হবে। যে বেশি শক্তি অ্যাবজর্ব করবে সে বেশি উচ্চতর শক্তি স্তরে যাবে, যে কম শক্তি অ্যাবজর্ব করবে সে কম পরিমাণ উন্নীত হবে, ঠিক আছে। তার মানে কেউ কে থেকে এলে যেতে পারে, কেউ কে থেকে এমে যেতে পারে, কে থেকে এনে যেতে পারে, বা কে থেকে ওতে যেতে পারে, এইভাবে তারা উন্নীত হবে। এরপর আমি কি করব, তাহলে প্রথমে কি করলাম আমি, যে কে কক্ষপথে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আছে, তাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করলাম, ইলেকট্রন এক্সাইটেড হলো, দিয়ে বিভিন্ন যে ইলেকট্রনগুলো আছে তারা বিভিন্ন পরিমাণ শক্তি অ্যাবজর্ব করলো, বিভিন্ন শক্তি স্তর যেমন এল, এম, এন, ও, পি ইত্যাদি উচ্চতর শক্তিসম্পন্ন শক্তি স্তরে তারা কিন্তু চলে গেল। এরপর আমি হঠাৎ করে কি করলাম না, বাহ্যিক শক্তির উৎস যেটা আমি দিয়েছিলাম সেটা সরিয়ে নিলাম। তাহলে কি হবে না, ইলেকট্রনগুলো তখন এনার্জি কমে যাচ্ছে,
আর শক্তি সাপ্লাই করছি না, তখন ইলেকট্রনগুলি শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি বিশিষ্ট যে কোনো কক্ষপথে ফিরে আসবে। তাহলে শক্তি অ্যাবজর্ব করে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গিয়েছিল। যেই আমি বাহ্যিক শক্তির উৎসটাকে আমি সরিয়ে নেব, সাথে সাথে ইলেকট্রনগুলো কী করবে, শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসবে। এই নির্গত শক্তির বিকিরণ, মানে যে শক্তি ধরো বিকিরণ করছে, তাহলে সেটা ধরো এনার্জি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে। এবার আমরা জানি ই সমান এইচ নিউ, আবার নিউ সমান সি বাই ল্যামডা, তার মানে ওই এনার্জির করসপন্ডিং একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এবং আমরা যদি ধরো ই সমান এইচ নিউ, নিউ সমান সি বাই ল্যামডা, তাহলে কী হলো, ই সমান এইচ সি বাই ল্যামডা। এখন এইচ আর সি কনস্ট্যান্ট, তাহলে ই ভার্সেস 1 বাই ল্যামডা, তার মানে এনার্জির করসপন্ডিং একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। যদিও এনার্জি আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, ই ভার্সেস 1 বাই ল্যামডা বললাম, যত এনার্জি বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। যাই হোক, কী বললাম, তাহলে এই যে শক্তি বিকিরণ করবে তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এখন এই শক্তির বিকিরণটাকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি হবে, সেটা কতকগুলি দৃশ্যমান এবং অদৃশ্যমান হাইড্রোজেন রেখাবর্ণালী গঠন করবে। তাহলে কিছু এর মধ্যে রেখাবর্ণালী, আমরা আগেই বলেছি যে বোর তত্ত্ব অনুযায়ী বিভিন্ন পরমাণুর যে বর্ণালী পাওয়া যায় সেটা রেখাবর্ণালী। রাদারফোর্ড বলেছিলেন কি হবে না, সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত। কিন্তু আমরা বলেছিলাম না, ডিসকন্টিনিউয়াস লাইন স্পেকট্রাম পাওয়া যায় বোর তত্ত্ব থেকে। তাহলে আমরা এখানে রেখা বর্ণালী পাবো, এবং তার মধ্যে কিছু থাকবে ভিজিবল, কিছু থাকবে ইনভিজিবল। কিছু আমরা দেখতে পাবো, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই, সেটা দৃশ্যমান সারি বলে। যেটা দেখতে পাই না সেটা হচ্ছে অদৃশ্যমান সারির মধ্যে পড়বে, ইনভিজিবল, সেটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এই নির্গত শক্তির বিকিরণকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে, কেন তোমরা জানো যে এমনি সাদা আলোকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে 7টা বিভিন্ন বর্ণে সেটা বিশ্লেষিত হয়ে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েভলেন্থ অনুযায়ী, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তারা বিভিন্ন একটা পট্টি গঠন করে বা বর্ণালী গঠন করে। একইভাবে এখানেও তুমি যদি ওই নির্গত শক্তির বিকিরণটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে এক্ষেত্রে কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্যমান হাইড্রোজেন রেখা বর্ণালী গঠিত হবে। অবশ্যই রেখা বর্ণালী, লাইন স্পেকট্রাম তৈরি হবে। নেক্সট দেখো, আমি যেটা দেখিয়েছি না, আমরা আগের দিনই শিখেছি, এটা হচ্ছে কী সমীকরণ না, রিডবার্গ সমীকরণ। 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটা মানেটা কি তোমরা জানো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার, মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, আর তো জানো রিডবার্গ কনস্ট্যান্ট, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, হাইড্রোজেনের ক্ষেত্রে এর মান হচ্ছে 1। এখানে আমরা কি দেখেছি না, এখানে আমরা বলেছিলাম যে ধরে নিলাম যে হাইড্রোজেন পরমাণু যদি হয়, তাহলে সেটা n2তম কক্ষপথ থেকে ইলেকট্রনটা n1তম কক্ষপথে নেমে এসছে, তাহলে n2 থেকে n1-এ নেমে এসছে। সেক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বা ওয়েভ নাম্বার কত হবে, সেটার সমীকরণ আমরা রিডবার্গ সমীকরণ থেকে পেয়েছিলাম। সেই সমীকরণটা এখানে জাস্ট লিখেছি, এখন আবার লিখেছি। দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, তাহলে এই সমীকরণটা কী দাঁড়াবে, শুধু জেডের জায়গায় এই জেডটা থাকলো না, তাহলে আমরা কী পেলাম, 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো এই সমীকরণটা কিসের প্রয়োজন, আমরা এই যে বললাম যে বিভিন্ন দৃশ্যমান এবং অদৃশ্যমান হাইড্রোজেন রেখাবর্ণালী গঠিত হবে, সেই রেখাবর্ণালী যে গঠিত হলো তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বা ওয়েভ নাম্বার কত হবে, তারা কোন কোন সারির মধ্যে পড়বে, কোন কোন অঞ্চলে রেখাবর্ণালীগুলো গঠিত হবে, সেগুলো কিন্তু এই সমীকরণের সাহায্যে আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে দেখা যাক, চলো দেখি কীরকম হয় ব্যাপারটা। তাহলে দেখো, নেক্সট আমরা তাহলে কি বললাম যে হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী হবে সেখানে কতগুলো সারি আমরা পাবো না, টোটাল 6খানা সারি পাবো। এখন পর্যন্ত এই 6টা সারি পাওয়া গেছে, পরে হয়তো আরও সারির আবিষ্কার হতে পারে। এর কারণটা হচ্ছে যে আমরা পর্যায় সারণীতে এখন পর্যন্ত আমরা জানি কতগুলো পর্যায় আছে না, 7টা পর্যায় আছে। অর্থাৎ সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান ম্যাক্সিমাম হতে পারে 7। তো দেখো এখানে 7 পর্যন্ত কিন্তু আমরা, মানে উচ্চতর শক্তি স্তরটা সর্বাধিক হতে পারে 7, তাহলে নিম্নতর শক্তি স্তর কত হতে পারে, 1 হতে পারে সর্বনিম্ন। তাহলে সব থেকে বেশি 7-এর বেশি হতে পারে না এখন পর্যন্ত, সেই জন্য আমরা 6টা মোট সারি পেয়েছি। এই সারিগুলো সম্পর্কে আমরা ডিটেলসে দেখো এখন আলোচনা করছি। ঠিক আছে, তাহলে প্রথম সারির নাম হচ্ছে লিমেন সারি। তাহলে আমরা কি বললাম যে রিডবার্গ সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম সেটা কি সমীকরণ ছিল না, নিউ বার মানেই হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার এখানে নেই, কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা ডিসকাস করছি, জেডের মান 1, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো আমরা বললাম যখন একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে, সেটা বিভিন্ন স্তরে সে নেমে আসতে পারে। মানে ধরো একটা ইলেকট্রনকে আমি 4 নম্বর কক্ষপথে ট্রান্সফার করেছি এনার্জি দিয়ে, যখন সেটা নেমে আসবে সেটা কোথায় কোথায় নেমে আসতে পারে, 4 থেকে 3-এ নেমে আসতে পারে, 4 থেকে 2-এ নেমে আসতে পারে, 4 থেকে
একে নেমে আসতে পারে, এইভাবে নেমে আসতে পারে। তো কোথায় কোথায় নেমে আসতে পারে তার উপর ডিপেন্ড করে আমরা এই 6টা সারি পেয়েছি। কীরকম ব্যাপারটা দেখো না, প্রথমে তাহলে প্রথম সারির নাম হাইড্রোজেন পরমাণু লেখা বর্ণালীতে সৃষ্ট প্রথম সারির নাম হচ্ছে লিমেন সারি। লিমেন সারির ক্ষেত্রে দেখো নেমে আসাটা এই ক্ষেত্রে ফিক্সড। লিমেন সারি, বামার সারি, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড আর হামফ্রিস, এই 6টা সারি এর মধ্যে নেমে আসাগুলো কিন্তু ফিক্সড, মানে কোথায় নেমে আসবে তার উপর ডিপেন্ড করে সারিটার নাম করা হয়েছে। তাহলে এই যে 1 নম্বর সারির নাম লিমেন সারি মানে হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে নেমে আসে, তখন মানে যে কোনো উচ্চতর শক্তি সম্পন্ন কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি 1 নম্বর শক্তি স্তরে নেমে আসে, তখন অবশ্যই কী হবে না সেই সারিটার নাম হবে লিমেন সারি। তো দেখতে পাচ্ছ এখানে যে এটা ছিল 1/n1² - n2², 1/n2²। তো n2 থেকে n1 নেমে আসছে, তাহলে দেখো n2টা কী হতো, n1টা সবসময় হচ্ছে 1 হতে হবে, যেহেতু আমরা 1 নম্বর সারি বলেছি। যদি 1 নম্বরে নেমে আসে তবেই সেটা লিমেন সারি হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে কোথা থেকে নেমে আসতে পারে, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। এবং সেই বর্ণালীর অবস্থানটা হবে আলট্রাভায়োলেট রিজিয়ন, অর্থাৎ অতিবেগুনি অঞ্চলে। এটা কিন্তু আমরা দেখতে পাবো না, এটা অদৃশ্য। এই অঞ্চলে যদি কোনো বর্ণালী গঠিত হয় আমাদের চোখ সেটাকে দেখতে পাবে না, এটা কিন্তু অদৃশ্য সারি। নেক্সট হচ্ছে দেখো যদি বিভিন্ন শক্তি স্তর থেকে 2 নম্বরে নেমে আসে, তার মানে n1টা এক্ষেত্রে 2, আর n2টা কী হতে পারে, 2-এ যদি নেমে আসতে হয় কোথায় কোথা থেকে নেমে আসতে পারে, 3, 4, 5, 6 ইত্যাদি। তাহলে 3, 4, 5, 6 ইত্যাদি শক্তি স্তর থেকে যদি 2 নম্বর শক্তি স্তর ইলেকট্রন নেমে আসে, তখন সেই শক্তি স্তরটার নাম কি দিয়েছি আমরা না, সেই শক্তি স্তরটার নাম দিয়েছি আমরা মানে সেই সারিটার নাম দিয়েছি, সেই বর্ণালী সারিটার নাম দিয়েছি আমরা বামার সারি। এইটা কিন্তু লেখা আছে দেখো দৃশ্যমান, বর্ণালীর অবস্থানটা দৃশ্যমান অঞ্চলে হবে, অর্থাৎ আমরা চোখের সাহায্যে এটা দেখতে পাবো। এবং এর একটা রেঞ্জ লিখেছি দেখো 3800 অ্যাংস্ট্রম থেকে 7600 অ্যাংস্ট্রম পর্যন্ত। কোনো কোনো বই হয়তো এটা আছে 4000 থেকে 8000, একই ব্যাপার, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। তো এটা যদি ন্যানোমিটারে করি তো কত হবে, ওই 400 থেকে ওই 800 ন্যানোমিটার, বা তুমি বলতে পারো হয়তো 380 থেকে 760 ন্যানোমিটার, এই অঞ্চলে এটা অবস্থান করবে। তো এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ, আমাদের চোখ এখানে দেখতে পাই এই বামার সারিটা। এখানে যতগুলো সিরিজ দেখতে পাচ্ছ তার মধ্যে এই বামার সারিটাই শুধুমাত্র আমরা দেখতে পাবো, আর বাকিগুলো কিন্তু সবই হচ্ছে অদৃশ্য সারি, তৈরি হবে কিন্তু আমরা দেখতে পাবো না। নেক্সট প্যাসেন, তাহলে লিমেন 1, বামার 2, প্যাসেন হবে 3। তাহলে বিভিন্ন শক্তি স্তর মানে উচ্চতর শক্তি স্তর থেকে যদি 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে তখন সেটা হবে প্যাসেন। এটা অবলোহিত অঞ্চলে আয়ার অর্থাৎ ইনফ্রারেড রিজিয়নে অবস্থিত হবে। ব্র্যাকেট 5, 6, 7 থেকে যদি 4 নম্বরে নেমে আসে তাহলে ব্র্যাকেট, এটা হচ্ছে ফার ইনফ্রারেড বা অতি অবলোহিত। এরপরে সবই ফার ইনফ্রারেড, এগুলো আমরা কোনোটাই দেখতে পাবো না শুধুমাত্র এই বামার সিরিজ ছাড়া। নেক্সট আছে ফুন্ড, যদি 6, 7 থেকে 5 নম্বরে নেমে আসে তাহলে সেটা ফুন্ড সিরিজ। যদি 7 নম্বর থেকে, এখানে একটি আছে কারণ 7-এর পরে 8 নম্বর আমরা এখনও পাইনি, যদি পরে পাই তখন সেটা আবার পরে আলোচনা করা হবে, আপাতত পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে 7 নম্বর থেকে যদি 6 নম্বরে নেমে আসে তাহলে সেটার নাম হচ্ছে হামফ্রি সিরিজ, এবং এটাও কিন্তু ফার ইনফ্রারেডে এই রিজিয়নে অবস্থিত, এটাও কিন্তু আমরা দেখতে পাবো না, অদৃশ্য, ইনভিজিবল। তাহলে বুঝতে পারছো যে যদি এই যে n1টা অনুযায়ী n1 যদি 1 হয়, আদার্স মানে এক্সাইটেড স্টেট থেকে যদি 1 নম্বরে নেমে আসে লিমেন, তারপরে 2 নম্বরে যদি নেমে আসে বামার, 3 নম্বরে নেমে এলে প্যাসেন, 4 নম্বরে নেমে এলে ব্র্যাকেট, 5 নম্বরে ফুন্ড, 6 নম্বরে যদি নেমে আসে উচ্চতর শক্তি স্তর থেকে সেই বর্ণালী সেই সিরিজের নাম হবে হামফ্রিস। এইভাবে আমরা 6টা সারি পেয়েছি এবং তাদের বর্ণালীর অবস্থানও বলেছি। এবং আমি বারবার বলছি কেবলমাত্র এই বামার সিরিজটা ছাড়া এটাই দৃশ্যমান অঞ্চল অবস্থিত, এটাই কেবলমাত্র আমরা দেখতে পাই, আর কোনো বর্ণালী অবস্থান কিন্তু আমরা দেখতে পাবো না। তো দেখো একটু আগে আমরা বলছিলাম ওই যে আগে দেখো আগের পেজটাতে আমি যাই, এখানে যে দুটো লাইনে দাগ দিয়েছিলাম, এই দুটো লাইন থেকে তোমরা কোন অ্যান্সারটা করতে পারবে, একটা কোশ্চেন দেখো আমরা ডিসকাস করছি যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে, তা সত্ত্বেও হাইড্রোজেন পরমাণুতে একাধিক রেখা বর্ণালী, মানে এতগুলো সারি পাওয়া গেছে বা এত সিরিজ পেয়েছে, একাধিক রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, একটি তো ইলেকট্রন আছে, তাহলে কি হওয়া উচিত ছিল, একটা ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গেল, যখন এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নেমে আসবে তখন এনার্জি বিকিরণ করবে, তার করসপন্ডিং একটাই রেখা বর্ণালী পাওয়া উচিত, কিন্তু আমরা একাধিক রেখা বর্ণালী পাই কেন? আবারও আমি একই অ্যান্সার বলবো, আগে যেটা বলেছিলাম যে যখন আমরা এক্সপেরিমেন্ট করার সময় কিন্তু আমরা কেবলমাত্র একটা পরমাণু নিয়ে করতে পারি না, আমরা কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস নেব। তাহলে কিছু পরিমাণ, সে যত কম পরিমাণ তুমি নাও তার মধ্যে কিন্তু অসংখ্য পরমাণু আছে, তাহলে তাদেরকে তুমি যখন এক্সাইটেড করবে তাদের মধ্যে সে বিভিন্ন পরমাণুর মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলো, তাহলে একাধিক ইলেকট্রন আছে, মানে একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকলেও
অসংখ্য পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন আছে, তাহলে তারা সবাই যে সমপরিমাণ এনার্জি গ্রহণ করবে তা নয়, এক্সাইটেড যে সমপরিমাণ হবে তা নয়, বিভিন্ন পরিমাণ এনার্জি অ্যাবসর্ব করবে, বিভিন্ন শক্তি স্তরে উন্নীত হবে। যখন আবার তারা এনার্জি রিলিজ করে নিম্নতর শক্তি স্তর সম্পন্ন কক্ষে অবতরণ করবে, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের স্পেকট্রাম তৈরি করবে। যারা কেউ 4 নম্বরে চলে গেছে N1 থেকে, প্রথমে N1-এ থাকবে অবশ্যই, কেউ 6-এ গেছে, কেউ 7-এ গেছে, এবার যদি 7-এ যায় সেই 7 থেকে 5-এ নামতে পারে, 7 থেকে 6-এ, 7 থেকে 4-এ, 7 থেকে 3-এ, 7 থেকে 2-এ, 7 থেকে 1-এ, যে 5-এ গেছে 5 থেকে 4-এ, 5 থেকে 3, 2, 1 এইভাবে নেমে আসতে পারে। এইভাবে একাধিক রেখা বর্ণালী তৈরি হতে পারে। বুঝা গেল? ওকে, নেক্সট দেখো আমরা ডিসকাস করছি যে তাহলে আমরা দৃশ্যমান অঞ্চল কোনটা পেলাম না, দৃশ্যমান সারি একটাই পেয়েছি, বামার সারি। তাহলে বামার সারি মানে কি না, যে কোনো হায়ার লেভেল থেকে 3, 4, 5, 6, 7 থেকে যদি 2-এ নেমে আসে, তাহলে সেই সারিটার নাম বলছি আমরা কি, বামার সারিজ, বামার সারি বা বামার সিরিজ। তো এই বামার সিরিজটা নিয়ে আমরা ডিসকাস করছি, কারণ এটাই আমরা দেখতে পাই, এটা নিয়ে বেশি আলোচনা করা ভালো। তাহলে দেখো 3, 4, 5, 6, 7 থেকে 2 কক্ষপথে যদি নেমে আসে, তাহলে সেটা বামার সারি পাচ্ছি। এবং সেটা অনুযায়ী বামার সারির আবার কতগুলো আমরা সারি তৈরি করেছি। বামারের নিজস্ব তাহলে কটা সারি আছে, 1, 2, 3, 4টে সারি আছে। কীরকম ব্যাপারটা না, বামার সারি মানে যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে 2 নম্বরে নেমে আসতে পারবে। এখন যদি 3 থেকে 2-এ নেমে আসে, সেটার নাম হচ্ছে H আলফা বা প্রথম সারি। ঠিক আছে, 3 থেকে 2-এ নেমে আসতে পারে, আবার 4 থেকে 2-এ নেমে আসতে পারে, তখন সেটা হচ্ছে H বিটা নাম দিয়েছি। 5 থেকে 2-এ নেমে আসতে পারে, তখন সেটা হচ্ছে তৃতীয় সারি H গামা। আর যদি 6 থেকে 2-এ নেমে আসে, তখন নাম হয়েছে H ডেল্টা বা চতুর্থ সারি। এই 4টে সারি পাওয়া গেছে। তাহলে সেটা আমি লিখেছি 3 থেকে 2-এ যদি নেমে আসে H আলফা, 4 থেকে 2-এ নেমে এলে H বিটা, 5 থেকে 2-এ নেমে এলে H গামা, আর 6 থেকে যদি 2-এ নেমে আসে, তখন সেটার নাম হচ্ছে H ডেল্টা। এগুলো সবই কিন্তু বামার সারির অন্তর্গত। বামার সারিটা তাহলে 4টে সারি আছে নিজস্ব, H আলফা, বিটা, গামা, ডেল্টা। এদের করসপন্ডিং রিডবার্গ সমীকরণটা কী হবে সেটা আমরা দেখেছি। তাহলে দেখো আমরা জানি নিউ বার সমান R × 1/n1² - 1/n2²। তো n1 এর মান সব জায়গায় 2 হবে যেহেতু বামার সারি, আর এটা 3, H আলফা হলে 3 হবে, এটা বিটা হলে 4 হবে, গামা হলে 5 হবে, ডেল্টা হলে 6 হবে, সেইভাবে বসিয়েছি। দিয়ে তার নিউ বারটা এখানে ক্যালকুলেট করে দেখেছি কত হচ্ছে। এক্ষেত্রে যেমন 5R/36, এখানে হচ্ছে 3R/16, এইভাবে হয়েছে। এবং আর এর মান আমরা যে ডেটা আগে বলেছিলাম, সে আর এর মানটা রিডবার্গ কনস্ট্যান্টের মানটা যদি আমরা বসাই, রিডবার্গ কনস্ট্যান্টের মানটা কত বসাবো না 109677 বসাতে পারো, বা 109737 যেটা এক্সপেরিমেন্টাল বা পরীক্ষালব্ধ ভ্যালু। আর আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়ালি সেটা বসানোই ভালো, 109677। সেটা যদি আমরা বসাই, মোটামুটি একটা এই কাছাকাছি মান পাবো। যেখানে ল্যামডাটা কত হবে, ল্যামডা মানে নিউ বার সমান 1/λ, সেখান থেকে ল্যামডা ক্যালকুলেট করলে দেখো পাচ্ছি 6562 অ্যাংস্ট্রং। এবং এর বর্ণটা হবে লাল, H বিটার ক্ষেত্রে নীলাভ সবুজ 4861 অ্যাংস্ট্রং। এইভাবে H গামা নীল বর্ণ হবে 4340 অ্যাংস্ট্রং। H ডেল্টা কত হবে 4102 অ্যাংস্ট্রং, এটা বেগুনি। তা আমরা জানি, আমরা ভিপজিওর থেকে যদি জানি লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। আর যত এখান থেকে দেখো নীলাভ সবুজ হয়েছে বা নীল হয়েছে, বেগুনি হয়েছে, ক্রমশ তরঙ্গদৈর্ঘ্যটা কমে গেছে। এইভাবে আমরা কোন অঞ্চলের মধ্যে অবস্থিত, বামার সিরিজের মধ্যে আবার কোন অঞ্চলে অবস্থিত একটা রেখা বর্ণালী, সেটা কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে পারি। এবং এটা অনুযায়ী H আলফা, H বিটা, H গামা, H ডেল্টা, এইটা স্পেসিফিক্যালি এইভাবে মেনশন করে অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়ে, সেটা সলভ করতে তোমাদের সুবিধা হবে। H আলফা বলা মানেই তোমাকে বুঝে নিতে হবে যে ওই ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নেমে এসছে। অবশ্যই 3 থেকে 2-এ। H আলফা মানেই বামার সিরিজ, মানে 2-এ নেমে আসবে, কিন্তু কত নম্বর থেকে 2-এ এটা কিন্তু স্পেসিফিক, 3 থেকে 2-এ নেমে আসবে। বুঝা গেল? ওকে, নেক্সট দেখো এখানে আমরা একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন দেখিয়েছি যে একটা ইলেকট্রন শক্তি বিকিরণের সময় কি হয় না, বর্ণালী সর্বাধিক রেখার সংখ্যা নির্ণয়। মানে একটা ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করবে, তখন সে বর্ণালীতে সর্বোচ্চ কতগুলো রেখা তৈরি করতে পারে, রেখা বর্ণালী তৈরি হয়, সে রেখার সংখ্যা কত হবে না, আমরা জানি ইলেকট্রন ধরে নিলাম N2 তম কক্ষপথ থেকে N1 তম কক্ষপথে নেমে এসছে, সেক্ষেত্রে সর্বাধিক রেখার সংখ্যা হবে N2 - N1 × N2 - N1 + 1/2। এটা হচ্ছে সূত্র। এবার ধরো 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে নেমে এসছে, টোটাল কতগুলো হবে এই সমীকরণে বসাও। N2 এর মান 2 আর N1 এর মান 1 বসালে হবে 1টি। মানে 2 থেকে 1-এ শুধু নেমে আসতে পারে, মানে 2-এ গেছে, ধরো 1 থেকে 2-এ গেছে, 2 থেকে 1-এই নেমে আসতে পারে, সেজন্য 1টি হয়েছে। ধরো এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বরে নেমে আসে,
তাহলে টোটাল রেখার সংখ্যা কতগুলো হবে না, এখানে এই মানগুলো বসালে n2 মান 4, n1 মান যদি আমি 2 বসাই তাহলে হচ্ছে 3টি। এই 3টি মানে কি, তাহলে দেখো আমি ধরো 2 থেকে 4-এ পাঠিয়েছি, এবার 4 থেকে 2-এ নামছে, 4 থেকে 2-এ নামতে গেলে মোট কতগুলো রেখা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাই দেখো 4 থেকে 2-এ নামতে পারে একটা হলো, 4 থেকে 3-এ নামতে পারে আরেকটা হলো, আবার 3 থেকে 2-এ আরেকটা নামতে পারে, তাহলে মোট 3টে রেখা, যতগুলো রেখার সম্ভাবনা তৈরি হতে পারে। এটা থিওরিটিক্যালিও করা যায়, কিন্তু এটা সূত্রের সাহায্যে বসালে, কারণ ধরো 6 থেকে তোমাকে বললো 2-এ নেমে আসে, তুমি কত এঁকে এঁকে করতে গেলে অনেক সময় চলে যাবে, জাস্ট n2 মান 6 বসিয়ে দাও, n1 মান 2 বসিয়ে দাও, এখানে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে। বুঝে গেল? তাহলে কতগুলো সর্বোচ্চ রেখা হতে পারে এই সূত্রের সাহায্যে তুমি সহজে ক্যালকুলেট করতে পারবে। নেক্সট দেখো, আমি দুটো প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, এটা নিয়ে তোমরা একটু ভাবনা চিন্তা করবে, যদি তোমাদের কোনো প্রবলেম এটা করতে অসুবিধা হয়, ঠিক আছে, আমি অবশ্যই এটা নিয়ে পরে ডিসকাস করব, তোমরা তাহলে আমাকে সেভাবে জানাবে। না প্রবলেমটা কি দেখো না, বামাস সিরিজের এইচ আলফা ও এইচ বিটা রেখাদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কোন সূত্রের সাহায্যে করবে? অবশ্যই তোমরা করবে রিডবার্গ সমীকরণ থেকে। তার কী জানি আমরা, যে 1/λ সমান হচ্ছে r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এইচ আলফা মানে আমরা কি বলেছি, যে কোথা থেকে কোথায় নেমে আসে, 3 থেকে 2-এ, তাহলে n1 আর n2 মান তোমরা জেনে গেছো, সেইভাবে বসাবে। এইচ বিটার মানে কোথা থেকে কোথায় নেমে আসবে, এইচ বিটার মানে নেমে আসবে অবশ্যই 4 থেকে 2-এ, আর এর মান দেওয়া আছে, ঠিক আছে, ল্যামডা নির্ণয় করবে, সো সিম্পল, ঠিক আছে। এবার সেটা সেন্টিমিটারেও করতে পারো, অ্যাংস্ট্রঙে করতে পারে, যেটা খুশি। এখানে সেন্টিমিটার ইনভার্স দেওয়া আছে, মানে তুমি সেন্টিমিটারে প্রথমে অ্যান্সারটা পাবে, তারপর সেটাকে অ্যাংস্ট্রঙে বা ন্যানোমিটারে তুমি ট্রান্সফার করতে পারো, যা খুশি। নেক্সট কোশ্চেন একটা দিয়েছি, লিমেন সিরিজের সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট রেখা বর্ণালীর শক্তির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, শক্তির পরিমাণ মানে এনার্জি ই নির্ণয় করতে হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে লিমেন সিরিজের সবচেয়ে কম কম্পাঙ্ক কখন হবে না, লিমেন মানে হচ্ছে n1 এর মান হচ্ছে কত না, অবশ্যই 1, মানে 1 নম্বরে নেমে আসবে। কোথা থেকে নেমে আসতে পারে, 2, 3, 4, 5, 6, 7 থেকে নেমে আসতে পারে, কিন্তু সবচেয়ে কম কোনটাতে হবে না, 2 থেকে যদি 1-এ নেমে আসে, তাহলে অবশ্যই এখানে n2 মান হবে 2 আর n1 মান হবে 1, সেইভাবে বসিয়ে তুমি কম্পাঙ্ক নির্ণয় করবে, ঠিক আছে। আর এর মান যদি না দেওয়া থাকে, তুমি স্ট্যান্ডার্ড যে মান দরকার সেই স্ট্যান্ডার্ড মান ইউজ করবে, সেই অনুযায়ী তাহলে 1/λ সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার করে তুমি আর এর এই মানটাও বসাতে পারো, বসিয়ে তুমি সেখান থেকে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য পাবে, এবং ল্যামডার সাথে ইউ সমান এইচ নিউ AC/λ, সেখান থেকে এনার্জি নির্ণয় করতে পারবে, আবার শক্তির পরিমাণটা তাহলে পেয়ে গেলে, আর তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা ওখানে পেয়ে যাচ্ছ, আর কম্পাঙ্ক তো জানে নিউ সমান C/λ, সেখান থেকে তুমি সি এর মান বসিয়ে দিবে, মানে ভেলোসিটি অফ লাইট, আর নিউ যদি জেনে মানে ল্যামডাটা যদি আগেই নির্ণয় করে নাও, তাহলে তুমি সহজে নিউটা নির্ণয় করতে পারবে। ওকে, এখানে দেখো একটা আমি দেখিয়েছি, এটা আগেই বলে দিয়েছি যদিও, যে আমরা এখানে দেখেছি বিভিন্ন শক্তি স্তর থেকে যে লিমেন, বামার, প্যাসেন, ব্যাকেট, ফুন্ড, হামফ্রিজ যে সিরিজগুলো বললাম, সেটা একটা ছবির আকারে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে এই সিরিজগুলো হতে পারে। তা লিমেন সিরিজ মানে যে কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে নেমে আসবে, এটা 1 নম্বর, এটা 2, 3, 4, 5, 6, 7 নম্বর শক্তি স্তর, এইভাবে লেখা আছে। তাহলে যে কোনো শক্তি স্তর থেকে যদি 1 নম্বরে নেমে আসে, তবে 2 থেকে 1, 3 থেকে 1, 4 থেকে 1, ঠিক আছে, 5 থেকে 1, 6 থেকে 1, 7 থেকে 1 যদি নেমে আসে, তাহলে এই এতগুলো আমরা লিমেন সিরিজের জন্য পাবো। বামারের জন্য কোথায় পাবো, অবশ্যই এটা 2-এ নেমে আসবে, 1-এর সাথে কোনো সম্পর্ক নেই, তা 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2, 7 থেকে 2, তাহলে বামার। যখন প্যাসেন পাবো, প্যাসেন মানে 3 নম্বরে নেমে আসবে, ঠিক আছে, 3 নম্বরে নেমে আসবে, তাহলে কোথা থেকে, 4 থেকে 3, 5 থেকে 3, 6 থেকে 3, 7 থেকে 3, প্যাসেন। ব্র্যাকেট মানে কোথায়, 4 নম্বরে নেমে আসবে, ঠিক আছে, 4 নম্বরে, তার 3 থেকে 4 নম্বরে নেমে আসবে, 4 নম্বরে মানে 5 থেকে 4, ঠিক আছে, 6 থেকে 4 আর 7 থেকে 4, 3টে ব্র্যাকেট। ফুন্ডের দেখো কতগুলো এনার্জি লেভেল হতে পারে, মানে কতগুলো প্রবাবিলিটি থাকে নেমে আসার, তাহলে ফুন্ডের ক্ষেত্রে মানে 5 নম্বর নেমে আসবে, তাহলে 6 থেকে তোমার হচ্ছে 5, 7 থেকে 5, আর হামফ্রিজের ক্ষেত্রে একটাই প্রবাবিলিটি আছে, 7 থেকে শুধুমাত্র 6-এ নেমে এসছে। তাহলে এইভাবে তোমার হচ্ছে বিভিন্ন সিরিজগুলো আছে, এগুলো একটু তোমরা নিজেরা দেখে নেবে, আমি বলার চেষ্টা করলাম, যদি অসুবিধা হয় বলবে। এইভাবে লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। ধরো সাপোজ ব্র্যাকেট মানেই তোমাকে মনে রাখতে হবে যে 1, 2, 3, 4 মানে 4 নম্বরে নেমে আসবে, তা 4 নম্বর নেমে আসে মানে 5 থেকে 4 বা 6 থেকে 4-এ নেমে আসতে পারে, বা 7 থেকে 4-এ নেমে আসতে পারে, এইভাবে ম্যাক্সিমাম 7 আমি বলে দিয়েছি, তার বেশি হয় না। একইভাবে ফুন্ডের ক্ষেত্রে তুমি যদি ধরো, ফুন্ড মানে সবসময় 6-এ নেমে আসবে, তার 6-এ নেমে আসা মানে কি, ফুন্ড মানে হচ্ছে ফুন্ড সিরিজ মানে কোথায় নেমে আসতে পারে, তাহলে 1, 2, 3, 4, 5 নম্বরে নেমে আসবে ফুন্ড, তাহলে 5 নম্বরে নেমে আসা ফুন্ড মানে কি, কোথা থেকে 5 নম্বর নেমে আসতে পারে, 6 থেকে 5-এ নেমে আসতে পারে, ঠিক আছে, 7 থেকে 5-এ নেমে আসতে পারে,
ঠিক আছে, আর হামফ্রিজ মানে শুধুমাত্র 6-এ নেমে আসবে। তাহলে এগুলো ডেটাগুলো একটু মিলিয়ে নেবে আমি যা বললাম, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী এবং সেখানে বিভিন্ন ধরনের যে সিরিজ তৈরি হয় এবং তাদের কী কী নাম, তারা কোন কোন অঞ্চলে অবস্থিত, সেগুলোকে আমরা সবগুলোকে দেখতে পাবো না, সেগুলোকে কী করে সেখান থেকে এনার্জি বা তরঙ্গদৈর্ঘ্য ক্যালকুলেট করতে হয়। বামার সিরিজটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়লাম, এটাই একমাত্র দৃশ্যমান অঞ্চল। বামার সিরিজের মধ্যে আবার 4টে সারি আছে, সে এইচ, আলফা, বিটা, গামা, ডেল্টা, সেটা পড়লাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা পড়বো এই যে যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আছে, বোরের পরমাণু মডেলেরও কিছু না কিছু ত্রুটি আছে। সমস্ত পরমাণু মডেলের কিছু না কিছু ত্রুটি থাকবেই, কারণ সেই ত্রুটি না থাকলে পরবর্তী ক্ষেত্রে আর রিসার্চ হবে না। ত্রুটি থাকলে তবেই রিসার্চ হয়, কারণ রিসার্চ যখন শুরু হবে কারো কিছু নিয়েই শুরু করতে হয়, তার যে প্রবলেমগুলো থাকে সেগুলোকেই সলভ করার চেষ্টা হয়, এটাই হচ্ছে রিসার্চ। তেমনি তাহলে এই বোর তত্ত্বে কী কী প্রবলেম আছে, কী কী সমস্যা আছে, কী কী লিমিটেশনস আছে সেটা ডিসকাস করব, এবং সেটাকে কীভাবে সমারফিল্ডের সাহায্যে কিছুটা এক্সটেনশন করা হয়েছিল, সমারফিল্ড কিছুটা সেটাকে ক্লারিফাই করেছিলেন, কিছুটা মানে লিমিটেশনকে মানে ভালোভাবে কী বলবো, কিছুটা লিমিটেশনকে দূর করার চেষ্টা করেছিলেন এবং সাকসেসফুল করার চেষ্টা করেছিলেন পরমাণু মডেলকে সমারফিল্ড। সেই সমারফিল্ডের তত্ত্ব এবং রাদারফোর্ডের বোরের পরমাণু মডেলে কী কী ত্রুটি আছে সেই নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, ওকে, বাই।